এনবিআরের আন্দোলনকে সরকার বিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল মন্তব্য জ্বালানি উপদেষ্টার। অধ্যাদেশে ত্রুটি সংশোধনের উদ্যোগ। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। মিটফোর্ড হত্যাকাণ্ডে আতঙ্কে স্থানীয়রা। উত্তেজনা কমলেই ফের সন্ত্রাস চাঁদাবাজির শঙ্কা, কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান। 31 জুলাইয়ের মধ্যেই ঐক্যমত্যে পৌঁছাতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। মৌলিক কিছু বিষয়ে একমত হলেই সনদ প্রকাশ। জুলাই স্বৈরাচারের কোনো বাধাই মানেনি ছাত্র জনতা। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর আসামিদের ট্রাইব্যুনালে হাজির। এবং ঢাকা উত্তর সিটির প্রসূতি সেবা কেন্দ্রে বাড়তি খরচে চিন্তিত স্বল্প আয়ের মানুষ। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অজুহাত কর্তৃপক্ষের। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন সুরের সঙ্গে আছে আমি সুমেরাচি। এনবিআর বিলুপ্তির পর গঠিত নতুন 2 বিভাগের সচিব নিয়োগে প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরেই কর্মকর্তারা আন্দোলনে নামেন, যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল। এমন মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অধ্যাদেশ সংশোধনে সুপারিশ দেওয়া হবে বলেও জানান তিনি। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আর জানাচ্ছেন আজহার লিমন। আন্দোলনের কর্মসূচি হিসেবে বন্দরের সকল কার্যক্রম বন্ধ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত প্রধান আমদানি রপ্তানি বন্দরের এমন অচলাবস্থা তৈরি হয়েছিল এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের অংশ হিসেবে। এবং এই আন্দোলন এমন একটা সময় শুরু হয় যখন সরকার রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে এনবিআরকে 2 ভাগ করে অধ্যাদেশ জারি করে। এটা খাতুনগঞ্জের আড়ত নাকি যে আপনার আড়ত, আপনি ইচ্ছে নাই, আপনার শরীর খারাপ লাগছে, আপনি করে চলে আসবেন? কারণ আপনার এই সিদ্ধান্তের ফলে যারা এক্সপোর্টার তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আমদানিকারক তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। সচিবালয়ে বন্দর, শিল্প ও রাজস্ব কার্যক্রমে গতি বাড়ানো নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফাউজুল কবির, যিনি এনবিআর আন্দোলন ইস্যুতে গঠিত 5 সদস্যের উপদেষ্টা কমিটির সদস্য, বলেন এভাবে আন্দোলন করে রাজস্ব ও শুল্ক কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। এনবিআর এর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। আপনি যেটা বলছেন ঠিক তার উল্টো। এখন এনবিআর কর্মকর্তা তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আস্থাটা কিভাবে ফিরিয়ে আনবেন? যদি রাজস্ব আদায় বৃদ্ধি হয়, তার বোঝা গেল যে তারা সরকারের আস্থা। সরকার কি চায়? সরকার চায় রাজস্ব আদায় বাড়ুক। সরকার কি চায়? যে ট্রেড ফ্যাসিলিটেশন হোক। জ্বালানি উপদেষ্টা সংবাদ সম্মেলনে উঠে আসে একটি পত্রিকার প্রতিবেদন এবং এনবিআর এর আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে রূপ দেবার ষড়যন্ত্রের কথা। প্রশ্ন করা হয়, এনবিআর কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর কি তাহলে এসবের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণের অংশ? এখানে উপদেষ্টা অবশ্য স্বীকার করেন অধ্যাদেশে ত্রুটি আছে এবং কিছু ধারা সংশোধন করা হবে। জানতে চাওয়া হয়, উপদেষ্টা পরিষদ কি এই ত্রুটির দায় এড়াতে পারে? এনবিআর এর যে এই নামটা, এটা না থাকা সহজেই ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি, তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। সংবাদ সম্মেলনের শুরুতে উপদেষ্টা উল্লেখ করেন, এনবিআর এর আন্দোলন প্রশাসন ক্যাডারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু হয়েছে। দাবি করেন, সব সূচকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো এবং তাদের কমিটির সুপারিশ অনুসারে পদক্ষেপ গ্রহণ করলে রাজস্ব সহ অর্থনৈতিক অন্যান্য ব্যবস্থাপনা শক্তিশালী হবে। আজহার লিমন, এখন ঢাকা। পুরান ঢাকায় নির্মমভাবে ব্যবসায়ী হত্যার পর চাঁদাবাজি কিংবা আধিপত্য বিস্তারের ভয় থেকে এখনও বের হতে পারেনি এলাকাবাসী এবং সাধারণ ব্যবসায়ীরা। এখনও তাদের ভয় ক্যামেরার সামনে কথা বলতে। তাদের শঙ্কা, এখন আপাতত চুপ থাকলেও বর্বরচিত এই হত্যাকাণ্ড নিয়ে আলোচনা কমে এলেই আবার ফিরবে আধিপত্য প্রতিষ্ঠা আর দলীয় সন্ত্রাসের রাজত্ব।
এদিকে অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এসব দখলবাজদের মূল উৎপাটনে সরকার কার্যত ব্যবস্থা না নিলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরবে না। আর জানাচ্ছেন আজহার লিমন। পাষাণ পাথরেরও কি দুঃখ হয়? আধিপত্যের পৈশাচিকতায় উন্মত্ত বর্বর খুনির হাত ঘুরে ঘুরে যে থেতলে দিল একটা জীবন্ত মানুষের খুলি। শতাব্দীর নিষ্ঠুর এক ভিডিও চিত্র, ছুরি, রডের উপর জুপুরে আঘাত, তার উপর প্রায় বিবস্ত্র একটা নিথর দেহ। উন্মাদের মতো সেই দেহের উপর পাথর ছুঁড়ে মারা হচ্ছে পাজরে, কোমরে। শেষবারের মতো এপাশ যখন ফিরছিল, তখনও হয়তো মৃতপ্রায় ব্যবসায়ের সঙ্গে সংযোগ ছিল পৃথিবীর। এর মধ্যে আবার পাথরটি ছুঁড়ে মারা হলো মাথায়। থেতলে যাওয়া, রক্তে ভেসে যাওয়া ওই দেহের উপর উল্লাস নৃত্য। ওষুধ কিংবা চিকিৎসা সামগ্রীর এই ব্যস্ত দোকানগুলো, মিটফোর্ডের সামনে এই ব্যস্ত সড়ক এবং সড়কের উপর ফুটপাতে ফলমূলের যে হকার, অর্থাৎ অনেক ব্যবসায়ী এবং অনেক মানুষের সামনেই সন্ত্রাসীরা সেদিন একজন ব্যবসায়ীকে এভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করেছে। আজও আমরা যখন এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তখন তারা ভয় পাচ্ছে এবং কথা বলতে চাচ্ছে না, এবং তাদের অভিব্যক্তিতে এটাই স্পষ্ট সেদিনের সেই বীভৎস ঘটনার ট্রমা থেকে তারা এখনও বের হতে পারেননি। হত্যাকাণ্ডের স্থান থেকে মাত্র 2 থেকে 5 হাত দূরের এই ফার্মেসিগুলোতে কাজ করা কর্মীদের এখনও এ নিয়ে কথা বলতে না চাওয়ার কারণও সেই ভয়। যদিও হত্যাকাণ্ডের 2 দিন পর সারা দেশে বিভৎসতার খবর ছড়িয়ে পড়লে নিয়মিতই এখন শোনা যাচ্ছে পুলিশের সাইরেন, র্যাবের টহল গাড়ির শব্দ। হ্যাঁ, তবু ভয় লাগতেছে, লাশ দেখছি তো অনেক ভয় লাগতেছে। সেই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, কারণ আমরা একটা ভিডিওতে দেখা হয়েছে, তো ওটা আপনারা যেরকম দেখছেন ভিডিওতে সেটাই আমরা দেখছি। হ্যাঁ, এরকম তো কিছু দেখিনি। কিছু আমাদের তথ্য দিতে পারবেন বা একটু কথা বলতে পারবেন আমাদের সাথে? হ্যাঁ, আমরা তো দোকানেই ছিলাম, আমরা তো আর ইয়েতে ছিলাম না। আপনারা কি দেখেছেন এটা? হ্যাঁ, এখানে তো সবাই দেখছে, এখানে রাস্তার মধ্যে করা হয়েছে, মারছে। দেশের পরিস্থিতি এখনো তো এরকম ভালো হয় নাই, এটা তো আপনারা দেখতেছেন, আমরাও দেখতেছি। সবাই যা যার কাজে ব্যস্ত ছিলাম, আমরা ওইদিকে নজর দিইনি। মানুষের ভিড় তো কমছে আপনার পুলিশ আসার পরে, যে লাশ এখানে থাকতে। এর আগে ভালোই ভিড় ছিল, ভিড়ের কারণে দোকান থেকে আর এতটা দেখা যায় না ভাইয়া। এত লোকজনও ছিল। হ্যাঁ, ওই বিকাল 5টার সময় যা শুনছি আর কি, লোকালয়ের মাধ্যমেই হয়েছে এটা। প্রতিবাদ করানো হয় যে ভয়ে। এখনো ডেফিনেটলি আছে, আমার কাছেও চাইছে। বিগত আমি যে 3-4 মাস আগে বলি, যুবদল নেতা পরিচয় আমাদের পুরান ঢাকার দিকে দেবীদাসঘাট লেন, এদিক থেকে কাছেই মিটফোর্ডে ব্যবসায়িক এলাকা, আপনারা জানেন পুরোটাই। তো এখানে এখনো চাঁদাবাজি হয়। এখন জনগণ মুখ খুলতে, এখন আমি বলছি আমার ওই সাহস আছে, আমি চাঁদাবাজদের ভয় পাই না। এজাহারের বর্ণনা গেল বুধবার 9 জুলাই তারিখে বিকাল 5:40 দিকে এই বায়তুল ফালা জামে মসজিদ এর পাশে রজনী বোস লেনের এই সোহানা মেটাল এই দোকান থেকেই নিহত ব্যবসায়ী সোহাগকে ইট, পাথর, রড এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে 20-25 জন লোক এই ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে বের করে, এবং এর পরের ঘটনাগুলো ঘটে মিটফোর্ড রোডের 3 নম্বর গেট এলাকায়। প্রতিদিন দেখা হওয়া এসব ব্যবসায়ীরাও ভয়ে, কেউ বলছেন কোনোদিন কথা হয়নি। যদিও সিসিটিভিতে দিনের আলোর মতো স্পষ্ট কখন, কিভাবে, কারা ঘটিয়েছে এই রোমহর্ষক ঘটনা। দোকানে এখানে আপনি বলেন, আমার দোকানে দিক না তো, ক্যামেরা তো আছে, সিসি ক্যামেরা আছে না, ওই ক্যামেরা, এই ক্যামেরা, এই ক্যামেরা হিন্দিকে বাড়ি করে দেখবেন। হ্যাঁ, ওই বাড়িওয়ালার ওই দোকানের, ওই দুই পুরো দোকানের ক্যামেরা আছে তো। না, আমরা বলতে পারবো আমরা কি দেখছি, দেখলাম যে এখানে লোকজন আসলো, গ্যাঞ্জাম হয়েছে, বাস এইটি। আমি বুধবার বাড়িতে গেছি, 5টার আগে গেছি, আজকে সকালে আসছি। আর ওনাদের ব্যবসা আমাদের লোক উঠা বসা থাকা কত না, আমাদের নতুন ব্যবসা, ওনাদের ভাঙারি ব্যবসা। ওই দিনের ঘটনার ব্যাপারে আমরা আসলে তেমন কিছু জানি, আমাদের দোকানটা তো ভিতরে, এটা সম্ভবত কখন ঘটছে, আসরের পরে না মাগরিবের আগে, এটা সঠিক আমরা কইতেও পারি না, খালি হই হলো রয়েছে শুনছি এই পর্যন্তই। ভয় ভীতি বলতে আছে, সবারই তো একটা জীবনের একটা নিরাপত্তা বা ভয়ের আছে,
এমনি তো যেমন আছে, কিন্তু আমরা এতদিন ধরে চাকরি করি, কিন্তু আজ পর্যন্ত এই ধরনের কোনো গ্যাঞ্জাম হয় নাই। কিন্তু ঘটনার পর তো আইনশৃঙ্খলা বাহিনী থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ নিয়ে কঠোর পদক্ষেপের কথাই বলছেন। দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিতেও দেখা যাচ্ছে এই হত্যা মামলার এজাহারভুক্ত যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের কয়েকজনকে। তারপরও ভয় কেন জানতে চেয়েছিলাম এই অপরাধ বিশ্লেষকের কাছে। কেন ভয় সৃষ্টি করতে চায়? কারণ ভয় সৃষ্টি করতে পারলেই তার অনেক ধরনের লাভ আছে। একটি হচ্ছে রাজনৈতিক সে পদ পদবি থেকে শুরু করে সেই লাভটি সে পায়, কিংবা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রসঙ্গে চাঁদাবাজি বা মামলাবাজি, দখল বাণিজ্যের ক্ষেত্রে তার এই ভয়টা তাকে কেন্দ্র করে যে ভয়টি সৃষ্টি হলো, এই ভয় থেকে সে লাভবান হয়। গণঅভ্যুত্থানের পরে রাজনীতি কিংবা সমাজে এই কোনো ধরনের ভয় অথবা সংশয়, দোদুল্যমানতা, নিজেদের পরিবর্তনের প্রশ্নে, ভালোর প্রশ্নে থাকার কথা ছিল না, কিন্তু নানাভাবে সেটা জড়িয়েছে। বাস্তবতা হলো নির্মম এই হত্যাকাণ্ডে চাঁদাবাজি হয়েছে কিনা এ নিয়ে বরং বক্তব্যে ব্যস্ত দেখা যাচ্ছে পুলিশ কর্তাদের। এমন অবস্থায় আধিপত্য প্রতিষ্ঠা ও ভীতি ছড়ানোর সব ঘটনার কতটা বিচার হবে এবং গণঅভ্যুত্থান পরবর্তী এসব সন্ত্রাসের কারণে জনসাধারণের মনে সঞ্চারিত ভীতি কতটা প্রশমিত হবে, সে উত্তর যখন অনিশ্চিত, তখন পুলিশ সদর দপ্তরের হিসাব অনুসারেই চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসেই রাজধানীতে খুনের শিকার হয়েছেন অন্তত 136 জন। আজহার লিমন, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। আগামী 31 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। একথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে 12তম দিনের মতো বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলিক কিছু বিষয়ে একমত হয়ে জুলাই সনদ প্রকাশ করা হবে বলেও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। এ সপ্তাহের মধ্যে সবার সাথে আলোচনা করে দ্রুততার সাথে জুলাই সনদের কাজের বিষয়ে অগ্রসর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, মৌলিক কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছে জাতীয় সনদ প্রকাশ করা হবে। আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা, এবং জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে 12তম দিনের মতো বৈঠক করছে ঐকমত্য কমিশন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এই বিষয়টি নিয়ে গেল বৈঠকেও আলোচনা হয়েছিল, আজ কি নিয়ে আলোচনা হচ্ছে এবং অগ্রগতি কেমন দেখতে পাচ্ছেন? রাত্রে আপনি যেই 3 বিষয়টির কথা বলছিলেন, যে জরুরি অবস্থা ঘোষণা, তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই 3টি বিষয় আজকে আলোচনা এজেন্ডায় রয়েছে। এবং আপনি আরেকটি বিষয় বলেছেন যে গত বৈঠকে আসলে আলোচনা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে। গত বৈঠকে মূলত অর্থাৎ 10 তারিখ যে বৈঠকটি হয়েছিল দিনের মতো, সেখানে জরুরি অবস্থা নিয়ে আলোচনা হয়েছিল। এবং আজকে মূলত গতকাল যেহেতু 10 তারিখের বৈঠকের যেই বাকি অংশটুকু আছে জরুরি অবস্থার, সেই অংশটুকু নিয়ে এখন আলোচনা চলছে ঐকমত্য কমিশনে। এবং হয়তো মধ্যাহ্নভোজীর বিরোধী পর্যন্ত সর্বোচ্চ 2টি বিষয় নিয়ে আলোচনা করতে পারবে। এবং সেটি তাদের বক্তব্য, যেটা আমরা বুঝতে পেরেছি, জরুরি অবস্থা নিয়ে এখন যেহেতু আলোচনা হচ্ছে, এর পরের পর্বে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হবে। এবং আমি জরুরি বিষয় ঘোষণা যদি একটু ছোট করে বলি, যেহেতু এটি আর্টিকেল 141 মধ্যে আছে যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে, আর্টিকেল 141 মানে ক যে বিধানটি রয়েছে সেটি পরিবর্তনে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত রয়েছে। কিন্তু যখন বিদ্যমান সংবিধানে কিন্তু জরুরি অবস্থা ঘোষণার সময় সকল ধরনের নাগরিক মৌলিক অধিকার রদ হয়ে যায়, সেই বিষয় নিয়ে আসলে আলোচনা মূলত এখন হচ্ছে যে কোন কোন বিষয় আসলে মৌলিক অধিকার কতটুকু রদ হবে বা কী কী বিষয় আসলে রদ করা যাবে নাগরিকের অধিকার, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা চলছে। এবং আশা করা যাচ্ছে তারা এই বিষয়টি নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারবে আজকে। এবং এ নিয়ে কিন্তু সূচনা বক্তব্যে যখন এই বৈঠকটি শুরু হয় 11টার কিছুক্ষণ পর,
পর তখন কিন্তু আমরা দেখেছি যে অধ্যাপক আলী রিয়াজ এই কমিশনের সহসভাপতি তিনি বলেছেন যে 31 জুলাইয়ের মধ্যেই তারা সর্বাত্মক্রমে চেষ্টা করছেন যে কোনোভাবেই হোক যে মৌলিক যে সংস্কারের ইস্যুগুলো রয়েছে সেগুলি তারা যেন ঐক্যমত্যে পোষণ করতে পারেন। এবং তারা যেটি বলছে যেহেতু আজকে আলোচনায় 3টি এজেন্ডা রয়েছে, মধ্যাহ্নভোজের বিরতির আগে হয়তো বা প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হতে পারে, সেখানে যে বিষয়টি রয়েছে সেখানে একটু ঐক্যমত্য রয়েছে যে এখন যে বিদ্যমান সংবিধান রয়েছে আর্টিকেল 95-এ যে রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ করেন এবং পরবর্তীতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সাথে পরামর্শক্রমে অন্যান্য বিচারপতি নিয়োগ করেন। এখানে মূলত এই প্রক্রিয়াটা পরিবর্তনের বিষয়ে সবাই ঐক্যমত হয়েছেন, কিন্তু প্রধান বিচারপতির যে মেয়াদের সময়কাল অনুযায়ী একদম কমিশন যেটি প্রস্তাবনা দিয়েছে যে সবচেয়ে জ্যেষ্ঠ যিনি বিচারপতি থাকবেন অ্যাপিলেট ডিভিশনের তাকে যেন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে জ্যেষ্ঠতমর ভিত্তিতে 3 জনের মধ্যে যেন একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয় এবং সেটি নিয়ে পরবর্তীতে আমরা দেখেছি আলোচনার মধ্য দিয়ে সবশেষ 2 জন জ্যেষ্ঠতার ভিত্তিতে অর্থাৎ মেয়াদকালের যে জ্যেষ্ঠতা তার ভিত্তিতে সবশেষ 2 জনের মধ্যে যেন একজন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। সেটি নিয়ে মধ্যাহ্নভোজের আগে হয়তোবা এটি নিয়ে একটি সমাধানে আসবে এবং আজকে যে 2টি আলোচনা বিষয় এখন মধ্যাহ্নভোজ পর্যন্ত চলবে সেটি ধারণা করা হচ্ছে বা এর আগের প্রেক্ষাপটে যদি আমরা বলতে চাই যে এই বিষয়টি আশা করা যাচ্ছে আজকে তারা এই 2টি বিষয় প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারবে এবং দলগুলো আসলে এমনটি প্রত্যাশা করছেন। আপাতত এই ছিল আমার কাছে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে 12তম দিনের মতো বৈঠক করছে ঐকমত্য কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাওদ মাহমুদ। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে বাছাই করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে নির্বাচন কমিশন শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সাথে বৈঠক করছেন এনসিপি নেতাকর্মীরা। সেখানে আছেন মিয়া আমিরুল, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিরুল, এনসিপি নেতাকর্মীদের সঙ্গে আপনার কথা আছে কিনা, তারা আসলে কি বলছেন? আপনি জেনে থাকবেন যে এনসিপির বর্তমানে যে বেশ কিছু আলোচিত বিষয় রয়েছে তার মধ্যে তাদের যে প্রতীকের যে শঙ্কার জায়গা, তারা প্রতীক নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় কথা বলেছিলেন যে শাপলা প্রতীক যে তারা নির্বাচন কমিশনে যে আবেদন করেছিলেন কিংবা তারা যে বলেছিলেন সেটি কিন্তু একেবারে বলা চলে অনিশ্চয়তার মুখে পড়েছে যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের যে প্রতীকগুলো ছিল বিগত সময়ে 69টি প্রতীক ছিল এবং এর পরবর্তীতে যখন জামায়াত ইসলামী নিবন্ধন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় সেই সাথে দাঁড়িপাল্লা সহ কিন্তু অনেকগুলো প্রতীক তারা যুক্ত করে, যেখানটা কিন্তু নতুন দলগুলোকে দেওয়ার জন্য কিছু রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছিলাম। আপনি জেনে থাকবেন যে শাপলা প্রতীকটি নিয়ে যে কথাটি উঠছে মূলত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা সব ধরনের বিষয়গুলো বিচার বিশ্লেষণ করছেন, সেখানটায় আইনি বিষয় রয়েছে। সেই সাথে যেমনটি তারা জানিয়েছেন যে মূলত নাগরিক ঐক্য তারাও কিন্তু শাপলা প্রতীকটি চেয়েছে এবং আজকে যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এনসিপির কেন্দ্রীয় 3 নেতৃবৃন্দ সহ অন্যান্যরা এসেছেন, এর মধ্যে কিন্তু আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি জানিয়েছেন মূলত তাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কথা বলতে এসেছেন এবং আমরা সম্প্রতি দেখেছিলাম তারা কিন্তু কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা বেশ আলোচনা সমালোচনা করছিলেন। রাত্রি এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। নির্বাচনে প্রতীক হিসেবে শাপলাকে বাছাই করেছিল জাতীয় নাগরিক পার্টি। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক চলছে তাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যখন হুমকি ধামকি দিতে শুরু করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের মন্ত্রীরা, দেয়া হয় অজ্ঞাত মামলা। এমন সময় 13 জুলাই সারা দেশে আন্দোলনকারীদের সাহস যোগাতে 10টি নির্দেশনা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। 14 জুলাই স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা শুরু করলে দফায় দফায় পুলিশের বাধায় পড়তে হয় শিক্ষার্থীদের। সারা দেশেও গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা। আর জানাচ্ছেন ফরহাদ বিন নূর। গত 12 দিনে বিক্ষোভ, মানববন্ধন, বাংলা ব্লকের কর্মসূচিতে ইতোমধ্যেই উত্তাল রাজপথ।
11 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে বিকেলে যে মিছিল আসে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা, কিন্তু উল্টো এজাহারে দাঙ্গা সৃষ্টি করে পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছে শিক্ষার্থীরা উল্লেখ করে অজ্ঞাতনামা মামলা হয় শিক্ষার্থীদের বিরুদ্ধেই। আন্দোলনকারীদের হুমকি ধামকি দিতে শুরু করেছে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। 13 জুলাই তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্য, বিচারাধীন বিষয়ে সরকারের কিছু করার নেই। ছাত্রদের যে দাবি সেটা তো পূরণ হয়ে গেছে, বসার তো কোনো যৌক্তিকতা না, আমরা তো বলছি। পরিস্থিতি যখন এমন, তখন ফেসবুক পোস্টে সারা দেশের আন্দোলনকারীদের 10টি নির্দেশনা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরে সবাইকে সংগঠিত হয়ে আলাদা সমন্বয়ক কমিটি গঠন, বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখা, মাইকিং লিফলেটের মাধ্যমে গণসংযোগ, লাইব্রেরিতে প্রচার এবং অর্থ সংগ্রহে সরাসরি ক্রাউড ফান্ডিংয়ের নির্দেশনা দেন তিনি। এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা আসে পরদিন 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়ার। সকল শিক্ষা প্রতিষ্ঠান গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। 14 জুলাই সকাল 11:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুরু হয় গণপদযাত্রা। এটি টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন পেরিয়ে শিক্ষা ভবন ও গুলিস্তান 0 পয়েন্টে পুলিশের ব্যারিকেডের বাধায় পড়ে দফায় দফায়। পরে 12 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের মাধ্যমে স্মারকলিপি পৌঁছে দেন। সারা দেশে গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলনে আরও সক্রিয় করারও লক্ষ্য ছিল। এক নতুন গতি সঞ্চারের মাধ্যম। ভাই, আমাদের তো একটা চিন্তা ছিল যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি কর্মসূচি দেওয়া। মাহফুজ ভাই এটা আর্গুমেন্ট জিজ্ঞেস করলেন, এটা কেন? আমি মাহফুজ ভাইকে বললাম, রাষ্ট্রের একদম সুপ্রিম যিনি, তাকে আমরা কনসার্ন জানিয়েছি, আমরা আমাদের দাবিটা জানিয়েছিলাম, তারপর অ্যাগ্রেসিভ আন্দোলনে গিয়েছে। আবার একই সাথে আরেকটা জিনিস হতে পারে, আমরা যখন একটা 64 জেলায় এই আন্দোলনটা বিস্তৃত করতে চাই এমনিতেই, তো স্মারকলিপির প্রোগ্রাম যখন আমরা 64 জেলায় ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর করতে যাব, তখন অটোমেটিক 64 জেলায় একটা এঙ্গেজিং প্রোগ্রাম হবে। তো মাহফুজ ভাই এটা বললেন, ঠিক আছে আমরা আলাপ করছি। পরে ওনারা নিজেদের মধ্যে আলাপ করে এই সিদ্ধান্তটা অ্যাপ্রুভ হলো, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। এই স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি SM ফরহাদের নির্দেশে লিখেছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। প্রথমে আমি 48 ঘন্টা দিছিলাম, 48 ঘন্টার আলটিমেটাম। পরে ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন, তুমি এটা 48 ঘন্টা না দিয়ে 72 ঘন্টা দাও। 72 ঘন্টা দিয়ে আবার আপডেট করে দিলাম। তো পরে তিনি আবার কিছুক্ষণ পর ফোন দিয়ে বললেন যে না, 72 ঘন্টা না, এটা 24 ঘন্টা করে দাও। তো এই ছিল আপনার এই স্মারকলিপি প্রস্তুতের ঘটনা। এটা আমার ওই দিন প্রায় স্মারকলিপিটা মোটামুটি একটা খসড়া রেডি করতে প্রায় রাত 3টা বেজে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের নাহিদ ইসলামের সেদিনের 10 দফা নির্দেশনা এবং পরদিন সারা দেশে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি, তা আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সে সাথে আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজন সহ 4 জনকেও আনা হয়েছে ট্রাইব্যুনালে। সকাল 10টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গেল 2 জুলাই আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক MP সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। এর আগে গত 19 মে এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক MP সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়। এদিকে আবু সাইদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল 2। এই মামলায় মোট আসামি 30 জন, যাদের মধ্যে 26 জনই পলাতক। আজ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রসূতি সেবা কেন্দ্রে বাড়তি অর্থ গুনতে হচ্ছে নাগরিকদের। 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। এতে চিন্তিত নিম্ন আয়ের সেবাগ্রহীতারা। একই সঙ্গে কমানো হচ্ছে সেবাদানকারীদের বেতন এবং রেড কার্ডের সংখ্যাও। ডিএনসিসি জানায়, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নিজ উদ্যোগে সেবা চালু রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর জানাচ্ছেন শম্পা বিশ্বাস।
বন্ধ হয়ে গিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের অর্থায়ন। ফলে এখন থেকে নাগরিকদের এই প্রকল্পের আওতাধীন সেবা কেন্দ্র থেকে সেবা নিতে হলে অর্থ খরচ করতে হবে, যেখানে আগে নামমাত্র মূল্যে সেবা নিতেন নগরবাসী, আবার রেড কার্ডধারীরা এই সেবা নিতেন বিনামূল্যে। 1 জুলাই থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের সেবা কেন্দ্র থেকে সেবা নিতে 50% অর্থ বহন করতে হচ্ছে নাগরিকদের। অর্থাৎ চিকিৎসা ব্যয় 100 টাকা হলে এর মধ্যে 50 টাকা বহন করতে হচ্ছে রোগীকে, আর বাকি 50% স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএনসিসি 25% করে বহন করছে। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে রেড কার্ডের সংখ্যা কমানোর, ফলে চিন্তিত সেবাগ্রহীতারা। যে কোনো সমস্যা, যা বাচ্চাদের অসুস্থ হয়, ঠান্ডা লাগে, আমার জ্বর আসে, তো এই সেবাগুলো এখান থেকে নেওয়া হয়। না থাকলে তো আমাদের গরিব মানুষের জন্য কষ্ট। আমাদেরকে সেবা নিতে বেশি দূরে যেতে হচ্ছে না, এলাকার মধ্যেই আমরা পাচ্ছি। না থাকলে তো তখন ধরেন যে একটা ট্রান্সপোর্ট নিতে হতো, একটা হসপিটালে দৌড়াদৌড়ি করতে হতো, বিভিন্ন হ্যাসেল হতো। আগে এই সেবাকেন্দ্র থেকে রেড কার্ডধারীদের সেবা এবং ওষুধ বিনামূল্যে দেওয়া হতো। প্রতি বছর গড়ে 250 থেকে 300 জন ব্যক্তির পরিবারকে রেড কার্ড সুবিধা দেওয়া হতো। এখন সেটি নামিয়ে আনা হবে অর্ধেকে। আমাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা গাইডলাইন দিয়েছে যে খরচটা আমরা কীভাবে বিয়ার করব। সেটা হচ্ছে 50% হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আসবে। তার মানে আমি সার্ভিসটা দিব, সার্ভিসের বিনিময়ে আমি আপনার কাছ থেকে কিছু খরচ নিব। এর আগে বিভিন্ন রাজনৈতিক কারণে রেড কার্ডগুলোর অনেক মিসইউজ হতো। রেড কার্ডের যারা পাওয়ার যোগ্য না তারাও রেড কার্ডটা পেয়ে গিয়েছিল। তো আমরা রিভিউ করলে আমাদের একটা রাফ এস্টিমেশন হচ্ছে 50% রেড কার্ড এমনিতে ইনভ্যালিড হয়ে যাবে। এদিকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেসের অর্থায়ন বন্ধ হওয়ায় জনবল কাটছাট না হলেও কমানো হবে সেবাদানকারীদের বেতন, তাই চিন্তায় সেবাদানকারী কর্মীরাও। এটা চলে গেলে একটা বিশাল পরিমাণ জনসংখ্যা যারা সেবা বঞ্চিত হয়ে যাবে। এখানে শুধুমাত্র যে মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলির লোকজন আসে এমন না, অনেক ভালো মানুষরা আমাদের এখানে সেবা নিতে আসে, কারণ আমাদের সেবার মান ভালো দেখে তারা অল্প টাকা এখানে নিতে আসে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট 1998 সাল থেকে ঢাকা উত্তর সিটির নগরবাসীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে আসছে। এই প্রকল্পের অর্থের মূল যোগানদাতা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। গত 30 জুন এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে, ফলে 1 জুলাই থেকে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি নিজ উদ্যোগে পরিচালনা শুরু করে ডিএনসিসি। তবে কতদিন এই প্রকল্প নিজ উদ্যোগে চালাবে ডিএনসিসি, এ বিষয়ে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আশা প্রকাশ করেন 1 বছরের মধ্যে এই প্রকল্পে আবারও অর্থায়ন শুরু করবে এডিবি। এডিবি একটা সময়ের জন্য তারা এই ফান্ডিংটা বন্ধ করেছে। আমরা আশা করছি যে 9 মাস থেকে হয়তো 1 বছরের মধ্যে, ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে তারা আবার এটাকে পুনরায় অর্থায়ন করবে। এই 1 বছর আমাদেরকে নিজস্ব ব্যবস্থায় এই স্বাস্থ্য ব্যবস্থাটা চালাতে হবে। 25 বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকার বিভাগের আওতায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের মাধ্যমে ডিএনসিসিতে পরিচালিত হয়ে আসছিল নগর মাতৃসদন, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং স্যাটেলাইট কেন্দ্রগুলো। প্রকল্পটির আওতায় 21টি ওয়ার্ডে 6টি নগর মাতৃসদন, 30টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং 60টি স্যাটেলাইট কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের জন্য বিভিন্ন প্রকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হতো। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুরে এনসিপির নেতারা নতুন বাংলাদেশ করতে নেতাকর্মীরা দেশব্যাপী জুলাই পদযাত্রা করছেন। এ নিয়ে আরও জানাতে পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন ফেরদাউস সোহাগ। এনসিপির নেতাকর্মীরা পিরোজপুরে এসে পৌঁছেছেন কিনা এবং সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। গতকাল রাতেই এনসিপির সদস্যরা পিরোজপুরে এসে পৌঁছেছেন। তারা কিন্তু পিরোজপুরে এসে পৌঁছার পর রাতে এখানে ছিলেন এবং কিছুক্ষণ আগে তারা বের হয়েছেন। প্রচন্ড আবহাওয়া খারাপ, তার মধ্যেও কিন্তু পিরোজপুরে তারা সমাবেশ করছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এনসিপির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু কেবলই শুরু করেছেন তাদের বক্তব্য। এনসিপির এখানে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন তাসলিম যারা সিনিয়র যুগ্ম সচিব, এছাড়া রয়েছেন নাহিদ ইসলাম আহ্বায়ক, রয়েছেন আক্তার হোসেন সদস্য সচিব, আরিফুল ইসলাম আদিব যুগ্ম আহ্বায়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা যেটি এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে 120 থেকে 150 জনের মধ্যে কেন্দ্রীয় নেতা এবং কর্মী তারা কিন্তু এখানে এসেছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এনসিপির যিনি আহ্বায়ক তিনি কিন্তু এখন বক্তৃতা করবেন। অল্প কিছু সময়ের মধ্যেই তিনি কথা বলবেন। নাহিদ ইসলামের নামটি ঘোষণা করা হয়েছে, যেহেতু কিছুক্ষণ আগে এই
সভা শুরু হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু তাকে বক্তৃতা দিতে বলা হয়েছে। আমরা সেটি দেখাবার চেষ্টা করছি। নাহিদ ইসলাম এখনই বক্তৃতা শুরু করবেন। আজকের এই সমাবেশ একটু জানিয়ে রাখি যে পিরোজপুর থেকে যাবে ঝালকাঠিতে, সেখান থেকে পটুয়াখালীতে, তারপরে বরগুনায়, সেখান থেকে ভোলা, তারপরে আবার বরিশাল হয়ে গোপালগঞ্জ চলে যাবে। দক্ষিণ অঞ্চলের এই সফরসূচি আমরা দেখছি, আমরা রয়েছি তাদের সঙ্গে, প্রতি মুহূর্তের খবর আমরা জানিয়ে দেবার চেষ্টা করব। তো এখন একটা জিনিস জানিয়ে রাখি যে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন তিনি এখন কথা বলছেন। যেহেতু বৃষ্টি, আমরা একটু সেখানে যাচ্ছি এবং দেখাবার চেষ্টা করছি। এনসিপির আহ্বায়ক কথা বলছেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বৈরী আবহাওয়ার কারণে আমরা আমাদের কর্মসূচি দীর্ঘ করব না। শুধু যেই কথাগুলো বলার জন্য আমরা আজকে এসেছিলাম পিরোজপুরে, যেই কথাগুলো বলার জন্য আমরা যাচ্ছি মানুষের দুয়ারে দুয়ারে, আমরা যাচ্ছি 64টা জেলায়। জুলাই গণ অভ্যুত্থান আপনারা জানেন, আজ থেকে ঠিক 1 বছর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল। পরবর্তীতে শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে তো থাকেনি, সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষক, সকল ধরনের নাগরিকরা এই আন্দোলনে এসে অংশগ্রহণ করেছিল। এবং জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের সাহসী বীরেরা, সময়ের সাহসী সন্তানেরা। এবং আপনাদের পিরোজপুরেও সেরকম কিছু সাহসী সন্তান রয়েছে যারা শহীদ হয়েছিল। আমরা সেই সকল শহীদদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা সেই সকল আহত যোদ্ধাদের যারা বুকটি দিয়ে লড়াই করেছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। জুলাই পদযাত্রায় আমরা আজকে পিরোজপুরের মাধ্যমে বরিশাল বিভাগে যাত্রা শুরু করলাম। প্রিয় পিরোজপুরবাসী, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা সরকারের, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। যেই সরকার 16 বছর ধরে জোর করে ক্ষমতায় টিকেছিল, মানুষের উপর এমন কোনো নির্যাতন নাই যে এই সরকার করে নাই। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার, গত সরকার করেছে। 3বার আপনারা ভোট দিতে পারেন নাই। ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ, আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী। ফলে মানুষ এই যে পরিস্থিতি, এই যে জুলুমের একটা সরকার ছিল, সেই সরকার থেকে, এই জুলুমের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিল। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়াতন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য, বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে পিরোজপুরে চলছে এনসিপির পদযাত্রা, সেখান থেকে যুক্ত ছিলেন ফেরদাউস সোহাগ এবং একই সঙ্গে সেখানে কথা বলছিলেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 24-এর ভয়াবহ বন্যার বছর না পেরোতেই নোয়াখালীতে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। সামান্য বৃষ্টিতেই শহর থেকে উপশহর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। সংশ্লিষ্টরা বলছেন টেকসই পরিকল্পনার অভাবে দীর্ঘ হতে পারে এই সমস্যা। নাসিম শুভ জানাচ্ছেন বাকিটা। নোয়াখালীতে 2024 সালের বন্যায় সরকারি হিসাব মতে প্রায় 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে এই বিপুল পরিমাণ ক্ষতি পুষিয়ে না উঠতেই গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা বাড়তে থাকায় তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। জলাবদ্ধতায় ফসলের ক্ষতির পাশাপাশি ক্ষতি হয়েছে প্রাণী সম্পদ খাতেও। বছর না পেরোতেই আবারও ক্ষতির মুখে পড়ে সবকিছু হারিয়েছেন অনেকেই। মাছের ফসলগুলা বাসি, ভেনু হইতে বড় মাছ হইতে সব ধরনের মাছগুলা আমাদের বিলীন হয়ে গেছে, চলে গেছে। বীজতলা মনে করেন যে রান্নিং করছে ওগুলো শেষ, জমিনও শেষ।
বছর না পেরোতেই আবারও বন্যার আশঙ্কার জন্য স্থানীয়রা দাবি করছেন কোম্পানীগঞ্জ উপজেলার বাঁধসহ পরিকল্পনা ও সদিচ্ছার অভাবকে। তাদের দাবি দ্রুতই বাঁধের পরিকল্পিত সমাধান হলে জলাবদ্ধতা সহ ভাঙনের সমাধান হবে। এইভাবে একটু বৃষ্টি হলেই হাঁটুর উপরে পানি, স্বাভাবিক জনজীবনে যে কত দুর্ভোগ। পানি ওঠার মেন কারণ হচ্ছে আশেপাশে এই প্রজেক্টগুলোর কারণে বাড়ির পানিগুলো যেতে পারে না। খালুরা বান্ধিয়ে এসে বান্ধি দোকানপাট করছি, কেউ প্রজেক্ট করে ফেলাইছি। এই যে প্রজেক্টে আগে দেশটা শেষ। সীমাবদ্ধতার কথা স্বীকার করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন জেলা প্রশাসক। অনেক জায়গায় দেখা গেছে যে ড্রেনই নেই, অনেক জায়গায় দেখা গেছে যে রাস্তা থেকে ড্রেন উঁচুতে, ফলে জলাবদ্ধতা একটি অন্যতম সমস্যায় পরিণত হয়েছে এই পৌরসভার বাসিন্দাদের জন্য। এই খালগুলো খনন করা হলে আমার মনে হয় স্থায়ীভাবে সমাধান আসবে জলাবদ্ধতার। জলাবদ্ধতার সমস্যায় ত্রাণ নয় বরং স্থায়ী সমাধান চান নোয়াখালীর স্থানীয়রা, যাতে প্রতি বছর এই বিপুল পরিমাণ ক্ষতি রোধ করা যায়। এখন নোয়াখালী। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় শনিবার প্রাণ গেছে আরও 110 ফিলিস্তিনের। এর মধ্যে রাফার দক্ষিণাঞ্চলে ত্রাণ নেওয়ার সময় নিহত হয়েছে অন্তত 34 জন। এদিকে যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী একটি সংগঠনের সমর্থনে বিক্ষোভ করায় 41 জনকে আটক করেছে লন্ডন পুলিশ। এছাড়া ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে স্টারমার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির অন্তত 60 জন সংসদ সদস্য। অন্যদিকে গেল শনিবারও ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানীর তেল আবিবে। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। প্রথমে ত্রাণ আটকে দিয়ে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার, তারপর কোনো স্পষ্ট ব্যাখ্যা আর সতর্কতা ছাড়া ত্রাণ কেন্দ্রে সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা। গেল 6 সপ্তাহ ধরে এমনই এক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গেল মে থেকে এখনো পর্যন্ত ত্রাণ নিতে এসে প্রাণ গেছে 800-র বেশি ফিলিস্তিনির। ইসরায়েলের এই অভিযান নিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা। সেখানে বলা হচ্ছে, এখনো পর্যন্ত যেসব ত্রাণ কেন্দ্রে হামলা হয়েছে তার অধিকাংশের তত্ত্বাবধানে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। সবশেষ রাফার যে ত্রাণ শিবিরে হামলা হয়েছে সেটিও নিয়ন্ত্রণ করছিল এই GHF। বিতর্কিত এই সংস্থাটির গতিবিধি নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলছে বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত মার্কিন ফিলিস্তিনি নাগরিকের হত্যার বিচারের দাবি তুলেছেন তার পরিবারের সদস্যরা। হত্যার কারণ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চান তারা। এদিকে যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী একটি সংগঠনের পক্ষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে দেশটির পার্লামেন্টের বাইরে। এ সময় নিয়ম ভঙ্গের অভিযোগে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো ফিলিস্তিনপন্থী এই সংগঠনের সমর্থনে লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হলো। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে ক্ষমতাসীন স্টারমার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য লেবার পার্টির অন্তত 60 জন সংসদ সদস্য। স্থানীয় রাজনীতিতে মধ্য ও বামপন্থী ব্যাকবেঞ্চার নেতা হিসেবে আলোচিত সমালোচিত এই সংসদ সদস্যরা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন, গাজায় যা চলছে তা একটি জাতিকে নির্মূল করে দেওয়ার চক্রান্ত। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমকে চাপে রেখে কিংবা জাতিগত চেতনাকে উদ্বুদ্ধ করেও সরকার বিরোধী বিক্ষোভ দমাতে পারছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুর্নীতির মামলায় জর্জরিত এই নেতার প্রতি আস্থা হারিয়েছেন খোদ জিম্মিদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গাজায় অভিযানের তীব্রতা বাড়িয়ে নিজের স্বার্থ উদ্ধার করলেও যুদ্ধবন্ধ বা জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেননি নেতানিয়াহু। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। পার্লামেন্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘের পর্যবেক্ষক সংগঠন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে ভাবছে ইরান। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও সংস্থাটিকে আবারও ইরানের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ ও পরিদর্শনের অধিকার দেয়া হবে কিনা এ নিয়ে সংশয় আছে তেহরানের। আন্তর্জাতিক এই পর্যবেক্ষক সংস্থাকে আবারও পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের সুযোগ দিলে এর নিরাপত্তা ঝুঁকি বাড়বে এমন আশঙ্কা থাকায় এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইরান। দেশটির পার্লামেন্টের বিধান অনুযায়ী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আবারও নিউক্লিয়ার সাইট পর্যবেক্ষণের লাইসেন্স দিতে হলে ইরানের নিরাপত্তা পর্ষদের সর্বোচ্চ ধাপ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতি প্রয়োজন হবে। শেষ করছি এখন ঢাকা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
এনবিআরের আন্দোলনকে সরকার বিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল, মন্তব্য জ্বালানি উপদেষ্টার। অধ্যাদেশে ত্রুটি সংশোধনের উদ্যোগ। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা কাডারের সমস্যা, কাডারের প্রসপেক্ট, তো পরে এটাকে তো সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। মিটফোর্ড হত্যাকাণ্ডে আতঙ্কে স্থানীয়রা। উত্তেজনা কমলেই ফের সন্ত্রাস চাঁদাবাজির শঙ্কা, আরও 2 জন সহ মোট গ্রেপ্তার 7। 31 জুলাইয়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। মৌলিক কিছু বিষয়ে একমত হলেই সনদ প্রকাশ। এবং জুলাইয়ে স্বৈরাচারের কোনো বাধাই মানেনি ছাত্র জনতা। আবু সাইদ হত্যায় আরও 2 পুলিশ সদস্যকে গ্রেপ্তার। 22 জুলাই হাজিরের নির্দেশ। এবং ঢাকা উত্তর সিটির প্রসূতি সেবা কেন্দ্রে বাড়তি খরচে চিন্তিত স্বল্প আয়ের মানুষ। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অজুহাত কর্তৃপক্ষের। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।